তো কি অবস্থা আমাদের আজকে? তো মনে হচ্ছে আজকে লাস্ট ক্লাস, ইনশাআল্লাহ 30 ক্লাস আজকে আমরা চেষ্টা করব এই লাস্ট যেটা আমাদের যেটা চ্যাপ্টার আছে আমরা দ্রুত শেষ করে প্রশ্ন দুটো আলোচনা করতে পারি কিনা। সো ক্লাস চলে যাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, লাস্ট ক্লাসে ছিলাম আমরা ক্যাশে ছিলাম না? ক্যাশে project cash control. আমরা মনে হয় আচ্ছা সবাই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আমাকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? আরেকবার বলেন। জি স্যার, দেখতে পাচ্ছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করি ক্লাস। আমরা গত ক্লাসে এই ক্যাশ বাজেটের এই ক্যাশ ম্যানেজমেন্টের এই পর্যায়ে ছিলাম যে কিভাবে করব এবং রিপোর্টিংটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে আমাদের আর দু একটা পয়েন্ট এগুলো আমাদের সেটা ডিসকাস করতে পারিনি, এগুলো করে আমরা নেক্সট টু চ্যাপ্টারে চলে যাবো ইনশাআল্লাহ। তার একটা হচ্ছে ইউজিং স্প্রেডশিট ইন ক্যাশ ফোরকাস্টিং। স্প্রেডশিট সম্বন্ধে আমরা সবাই জানি যে এটা একটা যে এক্সেল শিটের মধ্যে স্প্রেডশিট করে। স্প্রেডশিটে করলে কি সুবিধা, যে এটা সেভ টাইম, হ্যাঁ, অনেক কাজ অ্যাকশন করা যায়, টাইম সেভ হয়, সেন্সিটিভিটি অ্যানালাইসিস করা যায় এবং কনসলিডেশনটা করা যায়। সেন্সিটিভিটি অ্যানালাইসিস আমরা শিখেছি আগে চ্যাপ্টারগুলোতে, আমরা জানি কিভাবে করতে হয়। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অ্যাক্টিভিটি লেভেলে আমরা বিভিন্ন কম্পোনেন্ট গুলোকে ব্যবহার করে কটটুক সেন্সিটিভ একটা সেল, যেমন সেলসের বিভিন্ন পর্যায়ে কটটুক সেন্সিটিভ একটার সঙ্গে একটা তুলনা করা, এই সেন্সিটিভ অ্যানালাইসিস করেছিলাম। তো এক্সেলে খুব সহজে করা যায় এবং এটা সেভ টাইম, অনেক টাইম সেভ হয়, ফোরকাস্টিং করতে অনেক কম সময় লাগে। তারপরে আমাদের কনসলিডেশন করতে আমাদের সুবিধা হয়, অনেকগুলো কনসলিডেশনের বিষয় থাকে আমাদের, সেগুলোতে আমাদের সুবিধা হয়। তো এগুলোই মোটামুটি এখানে এগুলোই আলোচনা। আর হচ্ছে কি আপনার মেজার্স টু ইমপ্রুভ ক্যাশ ফোরকাস্ট, এইটাও হচ্ছে যে আপনার আমরা ক্যাশ যখন ফোরকাস্ট করি কিভাবে ইমপ্রুভ করতে পারি, আমাদের কিছু কোশ্চেন্স থাকে। যেমন এখানে দ্য নেচার অফ দ্য ম্যানেজমেন্ট অ্যাকশন উইল depend upon the answers to the following questions. Does the forecast indicate a continued trading of an increasing surplus or an increasing cash deficit, or do not monthly balances do net monthly balances move between surpluses and deficit on a seasonal basis? বিভিন্ন question, what is the size, what size of cash surplus or forecast? Are the forecast cash deficits within the current overdraft facility? তো ওভারড্রাফট আছে কি নাই আছে, এই ধরনের বিভিন্ন কোশ্চেন আমরা করি, কোশ্চেন আসতে পারে। এবং পসিবল ডিসিশনস দ্যাট কুড বি টেকেন টু ডিল উইথ ফোরকাস্ট শর্ট টার্ম ক্যাশ ডিফিসিট। হ্যাঁ, আমাদের শর্ট টার্ম যে ফোরকাস্ট করি ক্যাশ ডিফিসিটের, শর্ট টার্ম ক্যাশ ডিফিসিট হয় সেটা যে ফোরকাস্ট করি, পসিবল ডিসিশনস কুড বি টেকেন টু ডিল উইথ ফোরকাস্ট শর্ট টার্ম ক্যাশ ডিফিসিটস ইনক্লুড কি হতে পারে? এডিশনাল শর্ট টার্ম বরোইং, আমরা বড় করতে পারি ব্যাংক থেকে, এডিশনালি কিছু শর্ট টার্ম বরোইং করতে পারি, অল্প মেয়াদের জন্য স্বল্প মেয়াদী বরোইং করতে পারি, ধার নিতে পারি, লোন নিতে পারি। নেগোশিয়েটিং এ হায়ার ওভারড্রাফট লিমিট উইথ এ ব্যাংক, দ্য সেল অফ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, আমাদের যদি শর্ট টার্ম কিছু ইনভেস্টমেন্ট থাকে সেটা সেল করে দিতে পারি আমাদের ক্যাশটাকে জেনারেট করার জন্য। ইউজিং ডিফারেন্ট ফর্মস অফ ফিন্যান্সিং টু রিডিউস ক্যাশ ফ্লোস ইন দ্য শর্ট টার্ম সাচ এস লিজিং ইনস্টেড অফ বাইং। তো এগুলোই মোটামুটি বিষয়। আমাদের চ্যাপ্টার এখানে শেষ ছিল। আমরা ক্যাশ ম্যানেজমেন্টের এই দুই তিনটা পয়েন্ট সেদিন কভার করতে পারিনি, কাজটা করে দিলাম। আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাবো ইনশাআল্লাহ। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের receivables, working capital receivables. This is the chapter. So working capital management এ হ্যাঁ,
তো ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে একটা কম্পোনেন্ট তো রিসিভেবল, সেটা আমরা আগেই জেনেছিলাম, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড পেয়েবল। তো এখানে আমরা এই চ্যাপ্টারটার মধ্যে সেটা জানবো, অ্যাকাউন্টস রিসিভেবল পেয়েবল। মোস্টলি কিন্তু রিসিভেবল নিয়েই কিন্তু আমাদের চিন্তা ভাবনা, পেয়েবল এর খুব একটা বেশি চিন্তা নেই, কারণ রিসিভেবলের মধ্যে আমাদের টাকাটা বেশি আটকে থাকে, টাকাটা পাবো আমরা। আর পেয়েবল তো আমাদের কাছে বেশি দিন থাকলে আমাদের লাভ, ওয়ার্কিং ক্যাপিটালটার জন্য সুবিধা। কিন্তু রিসিভেবল যদি বাইরে থেকে যায়, টাকা যদি বাইরে থেকে যায়, তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য একটা প্রেশার। সো বেশিরভাগ কাজ কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল নিয়ে। তো এই চ্যাপ্টারে যার মধ্যে অ্যানালাইজ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল পজিশন এন্ড আইডেন্টিফাই এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট। আর কম্পোনেন্ট হচ্ছে অ্যানালাইজ ট্রেড ডেটর এন্ড ক্রেডিটর ইনফরমেশন। আর আরেকটা কম্পোনেন্ট হচ্ছে অ্যানালাইজ দ্য ইম্প্যাক্টস অফ অল্টারনেটিভ ডেটর এন্ড ক্রেডিটর পলিসিস। আচ্ছা, তো এখানে আমাদের চ্যাপ্টার ডায়াগ্রামে কি আছে, অ্যাকাউন্টস রিসিভেবল এন্ড অ্যাকাউন্টস পেয়েবল এন্ড রিসিভেবল। দেখেন আমি একটু আগে বলছিলাম যে এখানে বেশিরভাগ কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল নিয়ে। এই পার্টটা দেখেন, অ্যাকাউন্টস আগে অ্যাকাউন্টস পেয়েবলটা বলি। অ্যাকাউন্টস পেয়েবল শুধু দুইটা জিনিস, ব্যালেন্সিং অ্যাক্ট আর ডিসকাউন্টস, আর কিছু আলোচনা নেই। কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবলের মধ্যে আমাদের অনেক আলোচনা আছে। কি কি? অ্যাকাউন্টস রিসিভেবলের মধ্যে ক্রেডিট পলিসি কি হতে পারে, ফ্যাক্টরিং অ্যান্ড ইনভয়েস ডিসকাউন্টিং কি হতে পারে, ব্যালেন্সিং অ্যাক্টটা কিরকম, গিভিং ডিসকাউন্টস, কস্ট অফ ফাইন্যান্সিং রিসিভেবলস, হ্যাঁ, তারপরে সেটিং লিমিটস, অ্যাসেসিং ক্রেডিট ওয়ার্দিনেস, তারপরে কালেক্টিং ওভার ডিউ ডেপ্টস, মনিটরিং দ্য সিস্টেম। তো এই বিষয়গুলো আলোচনা, ছোট ছোট আলোচনা, খুব বিষয় কিছু না, আমি খুব দ্রুত আগাচ্ছি। অ্যাকাউন্টস রিসিভেবল এস্টাবলিশিং এ ক্রেডিট পলিসি, দ্য ব্যালেন্সিং অ্যাক্ট। এই ব্যালেন্সিং অ্যাক্টটা আমরা প্রতিটা ক্ষেত্রেই, প্রতিটা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে ব্যালেন্সিং একটা আমরা দেখতেছি। So এখানেও ব্যালেন্সিং একটা আছে। ব্যালেন্সিং একটা কি? The management must establish a credit policy. The optimal level of trade credit extended represents a balance between two factors: profit improvement from sales obtained by allowing credit. যদি আমরা ক্রেডিট অ্যালাউ করি, তো ক্রেডিট তো মানুষের কাছে, মানে যারা ক্রেতা, কাস্টমারদের কাছে ক্রেডিট তো ইটস ভেরি মানে লোভনীয় একটা বিষয়। বাকিতে মাল কিনতে পারলে তারা খুশি, বাকিতে মাল বেচতে পারলে আবার বেচাও বেশি হয়, বিক্রিও বেশি হয়। তো প্রফিট ইমপ্রুভমেন্ট ফ্রম সেলস অবটেনিং বাই অ্যালাউইং ক্রেডিট, ক্রেডিট অ্যালাউ করবো, আমার সেলসটা বাড়বে। এবং আরেকটা হচ্ছে দ্য কস্ট অফ ক্রেডিট অ্যালাউ, একদিকে প্রফিট আর দ্য কস্ট অফ ক্রেডিট অ্যালাউ। তারপরে এই যে ব্যালেন্সিং অ্যাক্ট দেখেন, রিসিভেবলস ব্যালেন্সিং অ্যাক্ট, একদিকে লিকুইডিটি, একদিকে হচ্ছে প্রফিটেবিলিটি। লিকুইডিটি কিরকম? কালেক্টিং সেলস রিসিভস as quickly as possible to reduce the cost of financing the receivables balance. To reduce the cost of financing the receivable balance. That is liquidity. Our profitability, extending the credit period to customers to encourage additional sales. যেটা একটু আগে আমরা বললাম। Then different payment terms থাকে আমাদের, যখন আমরা ক্রেডিট পলিসি, যখন আমরা কাস্টমারের কাছে রিসিভেবল থাকে, তা বিভিন্ন টার্মস থাকে, যেমন স্পেসিফিক টার্মস। এক্সাম্পল ফর পেমেন্ট টার্মস হচ্ছে গিয়া পেমেন্ট উইদিন এ স্পেসিফিক পিরিয়ড, ফর এক্সাম্পল কাস্টমার্স মাস্ট পে উইদিন 30 days। তারপরে ফর এক্সাম্পল পেমেন্ট উইদিন স্পেসিফিক পিরিয়ড অফ ফর উইথ ডিসকাউন্ট, 2% ডিসকাউন্ট would be given to customers to pay within 10 days or 30 days এর মধ্যে করলে এরকম কিছু ডিসকাউন্ট অ্যালাউ করতে পারি। উইকলি ক্রেডিট দিতে পারি, দিস would require as suppliers is a week to pay the related to delivery goods, for example cash on delivery ইত্যাদি টার্মস থাকে আমাদের। Methods of payment. Payments methods kiki. Payments from customers may be accepted in number of forms: cash, bankers accumulated clearing service, checks, bankers draft, standing orders, direct debit, credit cards, debit cards, clearing house, automated payment system. Accounts for accounts receivable, the company's policy will be influenced. Kiki আমাদের credit policy থাকে কোম্পানির, সেটাতে ইনফ্লুয়েন্স হয় কিছু কিছু কি কি বিষয় দিয়ে। একটা হচ্ছে ডিমান্ড ফর প্রোডাক্টসের ডিমান্ড কেমন। যদি বেশি থাকে ডিমান্ড, হয়তোবা আমাদের তখন হয়তোবা পলিসি একরকম হবে। হয়তো আমার ডিমান্ড বেশি থাকলে হয়তোবা আমরা ক্যাশে বিক্রি করতে চাইবো বেশি, কারণ ডিমান্ড বেশি আছে। কম্পিটিটরস টার্মস, তারপরে হচ্ছে গিয়া রিস্ক, কম্পিটিটররা কি টার্মস ইউজ করে, রিস্ক অফ ইররিকভারেবল ডেবটস, রিস্কটা কতটুক, ফাইন্যান্সিং কস্ট কেমন, কস্ট অফ ক্রেডিট কন্ট্রোলটা কেমন ইত্যাদি। Receivables management has 4 key aspects. কি চারটা অ্যাসপেক্ট আছে। Assessing credit worthiness, setting credit limits, invoicing promptly and collecting
ইনভয়েসিং প্রম্পটলি অ্যান্ড কালেক্টিং ওভারডিউ ডেটস, তাড়াতাড়ি ইনভয়েসিং করা অ্যান্ড কালেক্টিং ওভারডিউ ডেটস, মনিটরিং দ্য ক্রেডিট সিস্টেম। ওয়ার্ডিনেস, অ্যাসেসিং ক্রেডিট ওয়ার্ডিনেসটা কি জিনিস? হোয়াট ইজ অ্যাসেসিং credit worthiness? Credit worthiness মানে a firm should assess the credit worthiness of all customers immediately before offering credit terms. একটা আমি যাকে ক্রেডিট দিব সে ক্রেডিটটা নেওয়ার যোগ্যতা কতটুকু, তার বিজনেসের অবস্থা কেমন, তার অর্থনৈতিক পলিসি কেমন, তার সিচুয়েশনটা কেমন, তার এই যে ক্রেডিটটা পেমেন্ট করার মতো তার ক্ষমতা কতটুকু, ওটা হচ্ছে ক্রেডিট কাস্টমার্স ক্রেডিট ওয়ার্থিনেস। আর এক্সিস্টিং কাস্টমার্স পিরিয়ডিক্যালি, a firm should assess the credit worthiness of all the new customers immediately or existing customers periodically. আর এই ইনফরমেশন করতে গিয়ে পাবো ক্রেডিট ওয়ার্থিনেস অ্যাসেসিং করার জন্য ইনফরমেশন আমরা করতে কালেক্ট করতে পারবো বিভিন্ন ওদের যে ব্যাংক আছে, ব্যাংক রেফারেন্স, ট্রেড রেফারেন্সেস, যাদের সঙ্গে ব্যবসা করে তাদের কাছে রেফারেন্স দিতে পারি, যারা যে ব্যাংক ইউজ করে সেই ব্যাংক থেকে রেফারেন্স দিতে পারি। ভিজিট টু দ্য কাস্টমার্স প্রেমিসেস, কম্পিটিটরস, পাবলিশড ইনফরমেশন, ক্রেডিট রেফারেন্স এজেন্সিস, বিভিন্ন ক্রেডিট রেফারেন্স ক্রেডিট এজেন্সি করা বিভিন্ন ধরনের মতামত দিয়ে, ওপিনিয়ন দিয়ে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়ে রিপোর্ট করে, সেগুলো ক্রেডিট রেফারেন্স ফ্রম এজেন্সিস। The legal sources of credit information, company owned sales credit records, credit sourcing, credit rating, etc. etc. এই হচ্ছে ক্রেডিট ওয়ার্থিনেসটাকে হিসাব করা। Then setting credit limits. Credit limit যখন সেটিং করি তখন when setting credit limits there are two factors to consider. কি? Amount of credit available and length of time allowed before payment is due. Both of these limits might be adjusted in accordance to the risk profile of the customer. কাস্টমারের রিস্ক নেওয়ার ক্ষমতা কতটুকু, রিস্ক প্রোফাইলটা কতটুকু, সেটার উপর নির্ভর করে তাকে অ্যামাউন্ট অফ ক্রেডিট অ্যাভেলেবল, তাকে কত অ্যামাউন্ট ক্রেডিট দিতে পারি, আর লেন্থ অফ টাইম কত অ্যালাউড, তাকে কত টাইমের জন্য আমি অ্যালাউ করতে পারি। এই একটা এখানে যেমন এক্সাম্পল দিচ্ছে, কোম্পানি মাইট গ্রুপ ম্যানেজিং এক্সিস্টিং কাস্টমার্স। এক্সাম্পল দিচ্ছে, the risks associated with the customer's credit status should be based on the customer's payment record and history of prompt or late payments. Any information that is obtained about the customer, for example, from its most recent annual financial statements or recent press reports. Example, the level of credit available and the length of settlement period offered to a customer should then be based on assessment of this risk. A company might group its existing customers into 6 categories as follows. Maybe এটা একটা এক্সাম্পল দিচ্ছে মাত্র, এটা কোনো ধরাবাঁধা কিছু না যে মানে একটা কোম্পানি তার গ্রুপ পেমেন্ট ক্রেডিট কাস্টমারদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করতে পারে। ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি। ক্যাটাগরি এ হচ্ছে কি আপনার ফাইন্যান্সিয়ালি স্ট্রং, প্রম্পট পেয়ার এন্ড লেট পেয়ার। তাহলে প্রম্পট পেয়ার মধ্যে ফিনান্সিয়ালি স্ট্রং ক্যাটাগরি এ, ফিনান্সিয়ালি স্টেবল ক্যাটাগরি বি, ফিনান্সিয়ালি উইক ক্যাটাগরি সি। আবার লেট পেয়ারের মধ্যে ক্যাটাগরি ডি, ক্যাটাগরি ই, ক্যাটাগরি সি, এফ, এইভাবে করে আমরা গ্রুপিং করতে পারি। এরপরে ইনভয়েসিং এন্ড কালেক্টিং ওভারডিউ ডেটস। ওভারডিউ ডেটস গুলা ইনভয়েসিং এবং কালেক্টিং করা কিভাবে করব, এটা একটা মানে আমাদের একটা সিস্টেমে থাকতে হবে সবসময়। তো দেয়ারফর সিস্টেম ফলো আপ প্রসিডিউর থাকতে হয় একটা সবসময়। আমরা যদি গা ছেড়ে দিয়ে বসে থাকি তাহলে আমাদের টাকাটা আসবে না। সো দ্যাট শুড বি এ সিস্টেম টু ফলো আপ এন্ড কালেক্টিং দ্য ওভারডিউস। তো এটা কি রিমাইন্ডার লেটার দিতে পারি, চিঠি দিতে পারি, টেলিফোন কল করতে পারি। হ্যাঁ, রিমাইন্ডার লেটার দিব, টেলিফোন কল করব। উইথহোল্ডিং সাপ্লাইস মানে হয়তো তাদেরকে একটা টাইম বেঁধে দিলাম যে এতদিনের মধ্যে আপনারা বাকি টাকাটা শোধ না করলে আপনাদেরকে আমরা মাল আর দিব না। মানে 2 মাস পিরিয়ড, 2 মাসের মধ্যে আপনার টাকা দিতে হবে, তারপর আপনার ফার্দার মাল পাবেন। সো তার মালটা যদি আটকে থাকে তখন সে কিন্তু পেমেন্ট করতে উৎসাহী হয়ে যাবে। ডেপ কালেক্টরস এজেন্সি থাকে অনেকগুলো। ডেপ কালেক্টর এজেন্সিগুলো আমরা নিয়োগ করতে পারি, তারা কালেকশন করে দিতে পারে, অথবা নিজস্ব কোনো ডেপ কালেক্টরের ডিপার্টমেন্ট থাকতে পারে। তারপরে একদম লাস্ট হচ্ছে কি খুব ডেঞ্জারাস লিগ্যাল অ্যাকশন, যখন টাকা আনতেই পারছি না তখন লিগ্যাল অ্যাকশনে যেতে হয়। এগুলো হচ্ছে মানে ইনভয়েসিং এন্ড কালেক্টিং ওভারডিউ ডেটস পলিসিস কি হইতে পারে। এই যে উইথহোল্ডিং সাপ্লাইস, পুটিং কাস্টমার্স অন দ্য স্টপ লিস্ট ফর ফার্দার অর্ডার্স অর স্পেয়ার পার্টস ক্যান এনকারেজ rapid settlement of debts. The debt collection agencies and trade associations, these offer debt collection services on a fixed rate basis and or no collection, no charge terms. Legal action to বুঝতে পারতেছি। তবে মোটিভেটিং ডেট কালেক্টিং স্টাফ থাকে তাদেরকে মোটিভেট করতে পারি
individual members of the collection team, target can be set for individual members of the collection team and the credit control team as a whole. Individual memberদের যারা credit control department থাকে, credit team থাকে যারা টাকাটা সংগ্রহ করে, তাদের মধ্যে হয়তো ইন্ডিভিজুয়াল টার্গেট থাকতে পারে অথবা এবং একই সঙ্গে ক্রেডিট কন্ট্রোল ফুল টিমের উপর একটা টার্গেট থাকতে পারে। এভাবে করে আমরা ম্যানেজমেন্ট করতে পারি। তারপরে এখানে একটা এক্সাম্পল দিছে, এক্সাম্পলটা হচ্ছে আপনার কালেকশন টার্গেটস কি হতে পারে। একটা এক্সাম্পল যে মানে at the end of March the trade receivables of M were as follows: from March sales, 100% of sales in the month of 100% sales in the month March 1,200,000. From February sales, 70% of sales in the month, 700,000. From January sales, 30% of the sales in the month, 270,000. Total 2,170,000. This represents an average of 60 days sales outstanding made up as follows. কি হবে মার্চ সেলস থেকে মানে এই যে আমাদের যে রিসিভেবল আছে এটা 60 দিনের একটা রিসিভেবল। তো কি হবে হয় মার্চ সেলস থেকে 100% 31 দিন, ফেব্রুয়ারি সেলস থেকে 70% 28 দিন, 28 দিনে 70% হচ্ছে 20 দিন, আর জানুয়ারি সেলস থেকে 31 দিনের 30% হচ্ছে 9 দিন। টোটাল 31 দিন মানে চলতি মাসের পুরো মাসটা 31 দিন, ফেব্রুয়ারি আগের মাসের পুরো মাস 70%, তার আগের মাসটা 30%। এইভাবে একটা ক্রেডিট পিরিয়ড দিয়ে আমরা হিসাব করে দেখলাম যে এর মধ্যে 60 দিনের একটা সেলস আউটস্ট্যান্ডিং থাকে এখানে এভারেজের। আপনারা আমাকে ফলো করতেছেন তো না? সারা শুনতে পাচ্ছি না। জি স্যার ফলো করতেছি। ওকে স্যার at the end of March স্যার যেটা বলছিলেন স্যার শুরুতে স্যার at the end of March the trade receivables of M were as follows. That means মার্চের শেষে 100% পেয়েছে। জি 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 না 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 সেলসটা হচ্ছে কি মার্চ সেলসের মধ্যে তার যে ক্রেডিট রিসিভেবলস এটা রিসিভেবলসটা কিভাবে তার জমতেছে কেমনে, যেমন মার্চ মাসে যেটা সেল হয়েছে পুরো মাসেরটাই 100% জমে গেছে রিসিভেবল হিসেবে, ফেব্রুয়ারি মাসে 70% জমছে, জানুয়ারি মাসে 30% জমছে। দ্যাট মিন্স মানে কি স্যার মানে যখন জানুয়ারি মাসে যে সেলসটা ছিল সেটার কি স্যার 70% জানুয়ারি মাসে পেয়ে গেছিল এরকম স্যার? না সেটা তো 30% পেয়ে গেছে মানে সেটা তো গ্র্যাজুয়ালি পায়, এগুলা গ্র্যাজুয়ালি পায়। যেমন জানুয়ারি মাস তো আরো আগে, ফেব্রুয়ারি জানুয়ারির পরে ফেব্রুয়ারি তারপরে মার্চ, তারা দুইটা মাস গেল না, এর মধ্যে টাকা তো পাইছে সে, মানে গ্র্যাজুয়ালি পাইছে, জানুয়ারি মাসে পাইছে তাই না। কিন্তু যেমন মার্চের সেলটা 100% সে মার্চে মানে এক মাসের সেলটা পুরোপুরি বাকি থাকতেছে, এর আগের মাসের সেলটা 70% বাকি থাকতেছে, এর আগের মাসেরটা 30% বাকি থাকতেছে, এইভাবে। ও আচ্ছা, এটা কি স্যার পুরো ডেপ্ট মানে এটা বাকি আছে স্যার? তা আমরা তো পড়ছি ট্রেড রিসিভেবলস নিয়ে। আচ্ছা আচ্ছা স্যার গট ইট। আমরা তো পড়ছি ট্রেড রিসিভেবলস নিয়ে, তাই না? So this represents an average of 60 days sales outstanding. হ্যাঁ কিভাবে হলো এই যে 100% of 31 days মার্চের, ফেব্রুয়ারি 70% of 28 days, জানুয়ারির 30% of 31 days 60 দিন। এখন বলছে the company wants to reduce its average day sales outstanding from 60 days to 50 days by the end of April. Sales in April are expected to be $1,100,000 all on credit. So it intends to do this by aiming to collect payments of the oldest outstanding receivables. তো এটা জাস্ট একটা ক্যালকুলেশন করবে যে সে এখন 60 দিনে ছিল তার রিসিভেবল টোটাল দিন, সেটাকে 50 দিনে নামায় আনতে চায়। The company wants to reduce the all or its average days of sales outstanding from 60 days to 50 days by the end of April. এপ্রিল মাসে যা বিক্রি হবে এপ্রিল মাসের পর থেকে সে ওই এন্ড অফ এপ্রিলের মধ্যে সে তার যে ক্রেডিট যে 60 দিন করে চলে সেটাকে 50 দিন করে নিয়ে আসবে সে। তখন কিভাবে করবে সেটা? সেলস ইন এপ্রিল আর এক্সপেক্টেড টু বি 11,000 মানে $1,100,000 all on credit। তাহলে এপ্রিলটা সেলস বলে দিয়েছে it intends to do this by aiming to collect payments on the oldest outstanding receivables। মানে oldest মানে কি এক্ষেত্রে? oldest মানে কি মানে মার্চেরটা আগে, জানুয়ারিটা আগে, তারপর ফেব্রুয়ারিটা, তারপর মার্চেরটা, তাহলে সবচেয়ে ওল্ডেস্ট থেকে জানুয়ারিটা, তারপর ফেব্রুয়ারিটা, এভাবে করে ওরা
ওইটাকে মানে ওরা কালেক্ট করে 60 ডেজের পিরিয়ডটাকে 50 ডেজে নিয়ে আসবে। ভেরি ইজি, জাস্ট কম্পিটিশন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। What is this? No. এক মিনিট। দেখেন, if no money is collected at all during April, যদি এপ্রিল মাসে কোনো টাকাই যদি না আসে, on the day sales outstanding would increase from 60 days to 90 days. কারণ আগে 60 দিন যোগ এপ্রিল মাসে 30 দিন, তাহলে 60 দিন থেকে 90 দিন হয়ে যাবে। If day sales outstanding is reduced to 50 days, representing the most recent sales, this will be the sales in April and 20 days of sales in March. Acha. To reach the target of 50 days by collecting the oldest unpaid receivables, the company must collect 40 days of sales, representing কিভাবে করবে from March sales 11 দিন, মার্চের 11 দিনে বাকি ছিল, বা সরি মার্চ 11 দিন, মার্চের 31 ছিল, মার্চটা পরে হিসাব করব আমরা। from February sales 20 দিন, জানুয়ারি ফেব্রুয়ারি 20 দিনই বাকি, 20 দিনই আমাদের সেলস বাকি ছিল, ওইটা পুরোটা আনবো। জানুয়ারি 9 দিন বাকি ছিল, ওটা পুরোটা আনবো। মার্চের 11 দিন আনবো, তাহলে 40 দিন হচ্ছে। দেখেন মার্চ অ্যামাউন্টটা কি হবে? মার্চের অ্যামাউন্ট ছিল আমার 12 মিলিয়ন ডিভাইডেড বাই 31 ডেজ ইনটু 11 ডেজ, তাহলে আমাদের 4,25,806 টাকা মার্চের যে সেলস ছিল। এখানে প্রশ্নে দেওয়া আছে মার্চের সেলস $1,200,000। সো ওইটা 31 ডেজ দিয়ে ভাগ করে 11 ডেজ দিয়ে গুণ করলে ওই টাকাটা আমাদের বাকিতে থাকলো, রিসিভেবল থাকলো। তাহলে মার্চের থেকে 11 ডেজ, এটা 40 ডেজ, এটা তাহলে আমাদের 40 ডেজ যদি কমাই, 90 থেকে 40 গেলে 50 ডেজ, তাহলে আমি ওই প্রথমে 90 দিন হিসাব করলাম, পরে 40 ডেজের হিসাবটা কিভাবে করবো সেটা এভাবে বের করলাম। ভেরি ইজি। তাহলে আমার জানুয়ারি মাসে এখানে প্রশ্ন দেখেন, আপনারা আপনার সামনে প্রশ্ন যে আছে, এই 270 ছিল জানুয়ারি মাসে, তারপরে ফেব্রুয়ারি মাসে ছিল আমাদের বাকি 700, এবং মার্চ মাসেরটা আমরা হিসাব করলাম এভাবে, প্রোডাক্টটা বেশি হিসাব করলাম। তাহলে কালেকশন টোটাল জায়গা $1,395,806. Let's say 1400. The collection target for April should therefore be 1,395,806, probably rounded up to 1,400,000. এভাবে একটা হিসাব করা আর কি, ভেরি সিম্পল। আচ্ছা, দেন আসেন মনিটরিং দ্য সিস্টেম। এই সিস্টেমকে মনিটরিং করার জন্য আমরা কিভাবে করি আমরা? The position of receivable should be regularly reviewed as part of managing overall working capital and corrective action taken when needed. Methods include age analysis, ratios, statistics. আমরা capital working capital থেকে the managing overall working capital কে করার জন্য এবং একটা রিভিউ সবসময় আপনার রিভিউর মধ্যে রাখতে হয় আমাদের। The position of receivables should be regularly reviewed as part of managing overall working capital and corrective action taken when needed. যখন যেখানে দরকার হবে সেখানে আমরা কারেক্টিভ অ্যাকশন গুলো, মেজার্স গুলো নিব। এবং মেথড গুলো কি? একটা থেকে এজ অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো যে আমাদের মানে রিসিভেবল পজিশনটা কেমন আছে। আরটা হচ্ছে রেশিও করে দেখবো যে রিসিভেবল পজিশনটা কেমন আছে। আরটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলো আমরা কম্পাইল করে দেখবো যে কি অবস্থা আছে। যেমন উদাহরণস্বরূপ এই যে এজ অ্যানালাইসিস দেখেন, এখানে বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার আছে, নেম আছে। মনে করেন অ্যাকাউন্ট নাম্বার, এটা কাস্টমারের নেম বেনান, তারপরে গুডগ্রিজ, টেইলর, থর্প, টেনিয়ানের নাম, এবং ওদের প্রত্যেকটা অ্যাকাউন্ট নাম্বার আছে, প্রত্যেকের কত ব্যালেন্স আছে সেটা আছে। এখন এই ব্যালেন্সটা যেমন ব্রেনানের ব্যালেন্স 2,294.35, তো এইটাকে আবার ব্রেক করছে, মানে 200, তার মধ্যে আপ টু 30 ডেজ রিসিভেবল আছে $220, তারপর 31 দিন থেকে 60 দিনের ভিতরে আছে $65। মানে এগুলো পাবো কতদিনের মধ্যে পাবো? এজ অ্যানালাইসিস করতেছি। যেমন এটা পাইতে আমাদের 30 দিনের মধ্যে পেয়ে যাবো, 60 দিনের মধ্যে পাবো $65.40,
তবে 60 থেকে 61 থেকে 90 দিনের মধ্যে 8.80 এইভাবে করে করে এজ অ্যানালাইসিস এরকম করে সমস্ত কাস্টমার গুলো আমরা এজ অ্যানালাইসিস করলাম, করার পরে আমরা টোটাল ফিগারটা পেয়ে গেলাম। এখানে ব্যালেন্স একদম টোটাল ব্যালেন্স এত, এবং প্রত্যেকটা কাস্টমারদের কোন যেমন আপ টু 30 ডেজ এর মধ্যে আমরা 1726 পাবো, এটা একটা অ্যানালাইসিস করা। তাহলে পার্সেন্টে 100% আমরা 50% পাচ্ছি, আপ টু 30 ডেজ এর মধ্যে 31 টু 60 ডেজ এর মধ্যে 6% পাচ্ছি, 61 থেকে 90 ডেজ এর মধ্যে 19% পাচ্ছি, ওভার 90 ডেজ এর মধ্যে 25% পাচ্ছি। এইভাবে করে একটা এজ অ্যানালাইসিস করা, এটা একটা টেকনিক মেথড। তারপর হচ্ছে রেশিও, এই যে রেশিওস কম্পেয়ার্ড উইথ দ্য প্রিভিয়াস পিরিয়ড অর টার্গেট টু ইন্ডিকেট ট্রেন্ডস ইন ক্রেডিট লেভেলস and the incidence of overdue and irrecoverable debts. So ratio করে করা, with statistical data to identify causes of default and the incidence of irrecoverable debt among different classes of customers and types of trade. তাহলে স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়ে আমরা এই সমস্ত আমরা গ্রুপ করে করে স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়ে কম্পেয়ার করে করে সেটা আমরা একটা মেথড অফ কন্ট্রোলিং দ্য রিসিভেবলস। এখন অ্যাকাউন্টস রিসিভেবল ক্যালকুলেশনস কি, কস্ট অফ ফাইন্যান্সিং রিসিভেবলস খুবই সোজা, একেবারে যারা ঐকিক আমরা করছি, স্কুলেই করছি, এই অঙ্কগুলো ঐকিক আকারে করছি, এখন জাস্ট আমাদের অ্যাকাউন্টিং এ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে লাগতেছে যে অ্যাকাউন্টস রিসিভেবল ক্যালকুলেশন কস্ট অফ ফাইন্যান্সিং রিসিভেবলস, কি ওয়ার্কিং কি ফাইন্যান্স কস্ট সমান রিসিভেবল ব্যালেন্স ইনটু ইন্টারেস্ট ওভার ডিউ রেট, ওভারড্রাফট রেট। ওভারড্রাফট মানে কি বলেন তো, আমরা আলোচনা করেছিলাম ব্যাংক জমা অতিরিক্ত স্যার, জি ব্যাংক লোন নেওয়া স্যার, মানে যা আছে অতিরিক্ত লোন নেওয়া, সামান্য অল্প মানে টাকা আমরা বিভিন্ন সময়ের জন্য অল্প স্বল্প মেয়াদে, হ্যাঁ, তো ওটার একটা ইন্টারেস্ট থাকে। ওভারড্রাফট নিলে ব্যাংক থেকে লোন নিলে ব্যাংক তো আমাকে ব্যাংকে কিছু ইন্টারেস্ট দিতে হবে। সো রিসিভেবল ব্যালেন্স ইনটু ইন্টারেস্ট রেট বা ওভারড্রাফটের ইন্টারেস্ট রেটটা। তা এই রিসিভেবল ব্যালেন্স কি বের করব, ওই যে আমরা ওয়ার্কিং ক্যাপিটালে রিসিভেবলটা করেছিলাম, কিভাবে করেছিলাম, সেলস ইনটু রিসিভেবল ডেজ ডিভাইডেড বাই 365। সেখানে আমরা সেলস ইনটু রিসিভেবল ডেজ করলে আমরা রিসিভেবল ব্যালেন্সটা পাবো। রিসিভেবল ব্যালেন্সটা পাইলে সেই ইন্টারেস্ট দিয়ে গুণ করলে আমরা হয়ে গেল। কস্ট অফ ফাইন্যান্সিং এই যে একটা ছোট এক্সাম্পল দিচ্ছে, এটা আপনারা মুখে মুখে করতে পারবেন। Paisley company has sales of 20 million for the my god, কার গলা শুনতে পাচ্ছি, বাচ্চা কাঁদে কারো। তো একটু বাসার যদি কেউ ডিস্টারবেন্স থাকে তাহলে মাইক্রোফোনটা অফ করেন প্লিজ। বাসার ডিস্টারবেন্স থাকলে মাইক্রোফোনটা অফ করেন। Paisley company has sales of $20 million for the previous year. Receivables at the year end were $4 million, and the cost of financing receivables is covered by an overdraft at the interest rate of 12% per annum. To calculate the receivables days for Paisley, the receivable days কত হতে পারে, আমরা ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে রিসিভেবল ডেজ হিসাব করছিলাম যেভাবে সেভাবে এইটাতেই সেলস ইনটু রিসিভেবল ডেজ, এটা এই ফর্মুলাটা আনতে হবে। আমার রিসিভেবল কত এখানে বলেন, সেলস হচ্ছে $20 million প্রিভিয়াস ইয়ার, রিসিভেবলস এট দ্য ইয়ার এন্ড ওভার $4 million, তাহলে রিসিভেবলস কত, রিসিভেবল কত করবা, ওটা নিবা। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? Paisley company has sales of 20 million for the previous year. Receivables at the end of year were 4 million, and the cost of financing receivables is covered by an overdraft at the interest rate of 12% per annum. তাহলে এখানে রিসিভেবলটা কত কেউ বলতে পারছেন না? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন বা স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু শব্দ করেন। শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো একটু এটা একটু রিসিভেবলটা তো বলাই আছে, তো ধরতে পাচ্ছেন না কেন? ভেরি ইজি, 4 million তো বলতেছেন না কেন আপনারা? Paisley company has sales of $20 million for the previous year. Receivables at the year end were $4 million, and the cost of financing receivable
is covered by an overdraft. তার মানে cost of financing receivables is covered by an overdraft at the rate of 12%. তার মানে আমি রিসিভেবলটাকে আমি একটা ওভারড্রাফট নিয়ে আমি কভার করছি এবং ওটা একটা লোন নিচ্ছি ব্যাংক থেকে রিসিভেবলটা দেখায়া সেখানে 12% আমার ইন্টারেস্ট আছে। বিষয় হচ্ছে কি এইটাই, ভেরি সিম্পল। তাহলে আমার যদি 4 মিলিয়ন রিসিভেবল থাকে, 20 মিলিয়ন যদি সেলস থাকে, তাহলে আমার রিসিভেবল ডেজ কত? রিসিভেবল ডিভাইডেড বাই সেলস ইনটু 365 ডেজ, ঠিক কি না? মনে পড়ে কিনা? আমরা ওয়ার্কিং ক্যাপিটালে যে রিসিভেবল ডেজ বের করছিলাম প্রথম চ্যাপ্টারে, মানে 14 চ্যাপ্টারে বোধহয় নাকি 16 চ্যাপ্টারে, 16 17 18 19 15 চ্যাপ্টারে বোধহয় প্রথম ওয়ার্কিং ক্যাপিটাল প্রথম চ্যাপ্টারে বিভিন্ন রেশিও বের করছি না ডেজের। ওখানে রিসিভেবল ডেজ বের করছি কিভাবে? রিসিভেবলকে আমরা সেলস দিয়ে ভাগ করে 365 দিন গুণ করলেই তো আমার ডেজটা বের হয়। তো 4 মিলিয়ন ভাগ 20 মিলিয়ন ইনটু 365 কত হয়? কেউ পাচ্ছেন না? 73 days, exactly. 4 million receivables divided by sales এর পরিমাণ 20 মিলিয়ন ইনটু 365 days এর মান। তার মানে কি আমার যে রিসিভেবল থাকে 73 দিন পর পর ওটা আবার রিভিউ করতে থাকে, ঘুরতে থাকে সারা বছর ধরে। 365 দিনে 73 দিনে পর পর একবার পর রিসিভেবল আমার ওই রিসিভেবলের টেনিওর, আমার পিরিয়ড অফ ওয়ার্কিং রিসিভেবলের যে টাইমটা এভারেজে চলে আসে জিনিসটা। এবং এটার কস্ট অফ, তাহলে আমরা 73 দিন ক্যালকুলেট রিসিভেবল ডেজ 73 দিন পেয়ে গেলাম। আচ্ছা, আরটা হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল কস্ট অফ ফাইন্যান্সিং রিসিভেবলস। তা আমার $4 মিলিয়ন যে রিসিভেবলটা আছে, এই টাকাটা আমি যদি ব্যাংক থেকে লোন নিই 12% ওভারড্রাফট ইন্টারেস্ট রেটে, তাহলে আমার কত টাকা ইন্টারেস্ট আসবে? কেউ বলতে পারবেন? 4,80,000 টাকা স্যার। জি, 4,80,000 টাকা আসবে। এই হচ্ছে সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এভাবে করে আমরা কস্ট অফ ফাইন্যান্সিং রিসিভেবলসটা বের করলাম। ক্লিয়ার সবার নাকি ক্লিয়ার না? ঐকিক নিয়মের অঙ্ক, একেবারে ক্লাস 6-7 এর ঐকিক নিয়মের অঙ্ক। সো তারপর আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্টস। আমরা যদি ডিসকাউন্ট দিই আর্লি সেটেলমেন্ট, যদি মনে করেন আমাকে আপনারা 30 দিনের মধ্যে যদি আমরা কাস্টমারকে বলতে পারি বিক্রি করছি, কাস্টমারকে বলতে 30 দিনের মধ্যে পেমেন্ট করলে 2% ডিসকাউন্ট দেবো, 15 দিনের মধ্যে করতে পারলে আপনাকে 3% ডিসকাউন্ট দেবো, এরকম করে আমরা অফার দিতে পারি। ওটা হচ্ছে আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্টস। তো আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্টস এর একটা ফর্মুলা আছে, অ্যানুয়াল কস্ট, যেখানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্টস আর গিভেন টু এনকারেজ আর্লি পেমেন্টস বাই কাস্টমার্স। The cost of the discount is balanced against the savings the company receives from having less capital tied up due to a lower receivable balance and a shorter average collection periods. Discounts may also be reduce the number of irrecoverable debts. আমি যখন রিসিভেবল থাকে, রিসিভেবলটা আমি ব্যাংক থেকে বড় করে ওই রিসিভেবলটার টাকাটা আমি ক্যাশ করাতে চাই, তখন আমার একটা ব্যাংকের কস্ট যেটা আমি হিসাব করলাম, এখানে আমরা এখন ফাইন্যান্সিং কস্ট যেটা করছিলাম, তাহলে রিসিভেবল যদি ডিসকাউন্টটা দিই আমি সেটাকে সবসময় ব্যালেন্স করতে হবে যে আমার ফাইন্যান্সিং যদি করি রিসিভেবলটা আমি ডিসকাউন্টটা অফার না করে, অফার না করে যদি আমি ব্যাংক থেকে বড় করি, তাহলে কস্ট কত আর বেনিফিট কত, ওইটার সঙ্গে আমাকে সবসময় আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে দেখতে হবে যে আমার কোনটাতে লাভ বেশি। এই যে যেমন মনে করেন একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, প্যাসি কোম্পানি হ্যাজ সেলস অফ $20 million. কি বলতেছে? আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্টস। তার আগে এই লাইনটা একটু পড়ে শোনাই। Notice that the annual cost calculation is always based on the amount left to pay. Notice that the annual cost calculation is always based on the amount left to pay. That is the amount net of discount. এই যে দেখুন 1 plus discount divided by amount left to pay. যেমন মনে করেন 2% ডিসকাউন্ট দিলাম, তাহলে এখানে উপরে 2, নিচে হচ্ছে 98, 1 plus 2 divided by 98। তারপর নাম্বার অফ পিরিয়ডস, মানে
কতদিন আমার কত সারা বছরে কতবার আমার এটা হবে ঘটনা ঘটবে -1 এটা হচ্ছে কি অ্যানুয়াল কস্ট ডিসকাউন্টের ফর্মুলা the calculation of annual cost can be expressed as a formula annual cost of discount equal to 1 plus discount divided by amount left to pay যেমন 2% ডিসকাউন্ট দিলে উপরে 2 নিচে 98 divided by to the power number of periods তাহলে কত দিনের মধ্যে আসলে নাম্বার অফ পিরিয়ডস আমরা 365 52 365 ডেজ হতে পারে অথবা 52 উইকস হতে পারে 12 মান্থস হতে পারে সেভাবে আমরা নাম্বার অফ পিরিয়ডস বের করব -1 notice that the annual cost calculation is always based on the amount left to pay that is the amount net of discount ওই যেটা একটু আগে বললাম 98 এর কথাটা সেটাই if the cost of offering the discount exceeds the rate of overdraft interest then the discount should not be offered. If the cost of offering the discount exceeds the rate of overdraft interest, then the discount should not be offered. তাহলে কি হবে একটা এক্সাম্পল দেখতে ক্লিয়ার হবে জিনিসটা Paisley company has sales of $20 million for the previous year. Receivable at the year end of 4 million ওই যে আগের অঙ্কটার মতোই and the cost of financing receivable is covered by an overdraft at the interest rate of 12% per annum ঠিক আগের অঙ্কটার পুরো ডাটা এখানে আছে it is now considering offering a cash discount of 2% for payment of debts within 10 days যদি 10 দিনের মধ্যে দিয়ে দাও তাহলে 2% ডিসকাউন্ট তোমাকে দেব কাস্টমারকে সে অফার করবে কি না করবে সেটা একটা কনসিডারেশন করতেছে it is now considering offering a cash discount of 2% for payment of debts within 10 days calculate whether the new policy should be introduced তখন আমরা এখন আমরা দেখব কি আমরা এটা কস্ট কোনটাতে কম বা কস্ট বেনিফিট অ্যানালিসিসটা করব আমরা এখানে তাহলে আমাদের রেজাল্টটা খুঁজে পাবো আমরা আমি সলিউশনটা দেখাচ্ছি আপনাকে দেখেন ও সরি 760 73 দেখেন আমরা কিভাবে করতেছি ডিসকাউন্ট as a percentage of amount paid 2 divided by 98 কারণ টাকাটা পাইছি আমরা ডিসকাউন্ট as a percentage of amount paid amount paid হচ্ছে 98 তো ডিসকাউন্ট ওটা 98 এর উপরে বেস করে করলে 2 divided by 98 তাহলে সমান সমান 2.04% receivable days are currently 73 days কেন 4 million divided by 20 million into 365 যেটা আমরা আগের অঙ্ক হিসাব করেছিলাম receivable days are currently 73 days so savings is 63 days dropping from 73 days to 10 তাহলে আমার 63 দিনের সেভিংস হয়ে যাচ্ছে রিসিভেবলস এর রিসিভেবলটা আমার 10 দিনের মধ্যে পেয়ে যাচ্ছি and there are 365 ভাগ 63 সমান সমান 5.794 periods in a year সারা বছর ধরে আমার এতবার ঘটনাটা সংঘটিত হবে 5.794 period in a year এতবার সংঘটিত হবে তাহলে annualized cost of discount percentage তখন ওই ফর্মুলা ফেলে দিলাম 1 plus ওই 0204 এই যে 0204 1 plus 0204 to the power 5.9795 minus 1 সমান সমান যা আছে তা আর কি 0.1241 এবং 12.41% তা আর ওভারড্রাফট যদি দিই তাহলে আবার রেট হচ্ছে 12% it would be marginally cheaper তাহলে কি হচ্ছে marginally cheaper to borrow the money from the bank rather than offer the discount এই হচ্ছে কি আমাদের হিসাব nothing more এগুলা সিম্পল হিসাব জাস্ট আলোচনা করে যাচ্ছি আপনারা তো অবশ্যই এগুলো রিভিউ করতে হবে যখন বাসায় আবার আপনাকে এগুলো রিভিউ না করলে মাথা থাকবে না কিন্তু খুবই সিম্পল বিষয় তারপরে আসেন এই গেল আমাদের আর্লি সেটেলমেন্টের বিষয়টা এবার এটা দেখেন এটা খুব ইন্টারেস্টিং ইভ্যালুয়েটিং আ চেঞ্জ ইন ক্রেডিট পলিসি আমাদের ক্রেডিট পলিসিতে আমরা একটা চেঞ্জ করতে চাই তাহলে তারপর ইভ্যালুয়েশনটা কিভাবে করতে হয় সেটা আমরা জানবো ওখানে ইন অ্যান এক্সামিনেশন ইউ মে বি রিকোয়ার্ড টু ইভ্যালুয়েট
whether a proposed change in credit policy is financially justified. The illustration below illustrates the approach required to carry out this evaluation. The table below gives information extracted from the raw material, work in progress, finished goods, purchase, cost of goods sold, sales, trade receivables, trade payables. So সব কিছু দেওয়া আছে এখানে, শুধু সেলস ছাড়া বাকি সবগুলো সেলস, কস্ট অফ গুডস ছাড়া, আর এখানে ইনভেন্টরি সব আইটেম, র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস, purchase, cost of goods sold, sales, trade receivables, trade payables. এখন বলতে the sales director of supergenerate estimates that if the period of credit allowed to customers was reduced from its current level to 60 days, this would result in a 25% reduction in the sales, but would probably eliminate about $30,000 per annum bad debts. কি বলতেছে, যদি সেলস রেটটা এখন চিন্তা করতেছে, এস্টিমেট করতেছে যে if the period of credit allowed to customers was reduced from its current level to 60 days, বর্তমানে যে লেভেল আছে তার থেকে কমায় যদি 60 days আনি, this would result in a 25% reduction in sales. তাহলে আমার সেলসটা 25% কমে যাবে, but would probably eliminate $30,000 per annum bad debts. কিন্তু সারা বছর ধরে আমার $30,000 ব্যাড ডেবটা কিন্তু বেঁচে যাবে, সেভ হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে, থাকবে না। It would be necessary to spend an additional $20,000 per annum on credit control. তাহলে ক্রেডিট কন্ট্রোল করতে আমার আরো $20,000 আরো বেশি খরচ করতে হবে। It would be necessary to spend, তাহলে 20,000 টাকা খরচ, 30,000 টাকা সেভ, 25% আমার সেলস কমে যাচ্ছে এবং $30,000 আমার ব্যাড ডেট কমে যাচ্ছে, গেইন, আর $20,000 খরচ হচ্ছে, এটা খরচ। The entity at present relies heavily on overdraft finance costing 9% per annum. তার মানে কোম্পানি এই এন্টিটিটা ওভারড্রাফট নেয়, ব্যাংক থেকে নেয়, কি রেটে? 9% করে নেয়। 9%. The entity at present relies heavily on overdraft finance costing 9% per annum. You are required to make calculations showing the effect of these changes and to advise whether they would be financially justified. Assume that purchases and inventory holdings would be reduced proportionally to the reduction of sales value. Sales value 25% বললে কমে গেলে আমার পারচেজও কমে যাবে 25%, ইনভেন্টরি হোল্ডিংও 25% করে কমে যাবে। এটা অ্যাজিউম করতে বলতেছে। প্রপোর্শনালি একইভাবে কমবে। এখন সলিউশনটা কি? The first stage is to identify the inventory and trade payables are assumed to fall by 25% in line with sales. এটা বলা আছে প্রশ্ন। Inventory and trade payables are assumed level of trade reduction formula. তো আসলে তাহলে আমরা হিসাব করে দেখি। তো রিডাকশন ইন ওয়ার্কিং ক্যাপিটালটাকে হিসাব করি। তো র ম্যাটেরিয়াল 1,80,000 ছিল, 75% হলে 1,35,000 হবে নিউ লেভেলে, চেঞ্জ হচ্ছে আমার 45,000, 1,80,000 বিয়োগ 1,35,000, চেঞ্জ 45,000। এটা আমার রিডাকশন ইন ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং প্রগ্রেস 93,000 যে প্রশ্ন দেওয়া আছে, 75% যদি লেভেল আসে তাহলে নতুন লেভেল 70,000, চেঞ্জ হচ্ছে কি আমার এর থেকে বিয়োগ করলাম 23,000 কত। ফিনিশ গুডস তাই 35,719, ট্রেড রিসিভেবলস তাই, আর ট্রেড রিসিভেবলসটা আমরা ওয়ার্কিং করে হিসাব করতে হবে। ট্রেড পেয়েবলসটা তাই, এটা 75% করলে 31,500 হচ্ছে কি আমার চেঞ্জ হচ্ছে। সো এখন আমরা বের করতে চাচ্ছি ওয়ার্কিং করে আমাদের ট্রেড রিসিভেবলস কত হতে পারে। তো রিসিভেবল কালেকশন পিরিয়ড আমরা যেটা জানি, আমরা ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে রেশিও যখন আমরা শিখছিলাম, সেখানে কি শিখছিলাম? রিসিভেবল কালেকশন পিরিয়ড কিভাবে করি? রিসিভেবল কালেকশন পিরিয়ড সমান সমান ট্রেড রিসিভেবলস ডিভাইডেড বাই সেলস ইনটু 365। একটু আগের অঙ্কটা তো একই হিসাব করেছিলাম। রিসিভেবল কালেকশন পিরিয়ড সমান সমান ট্রেড রিসিভেবলস ডিভাইডেড বাই সেলস ইনটু 365 ডেজ। তাহলে আমার রিসিভেবল কালেকশন পিরিয়ড 60 ডেজ হবে, এটা তো আমরা বলে দিছি। এখানে আমরা রিডিউসড ফ্রম দিস কারেন্ট লেভেল টু 60 ডেজ আমরা করতে যাচ্ছি। তাহলে 60 ডেজ যদি হয় তাহলে কি দাঁড়াচ্ছে? 60 ডেজ সমান সমান কালেকশন পিরিয়ড 60 ডেজ সমান সমান ট্রেড রিসিভেবল ডিভাইড বাই 118800 ইনটু এটাকে সেলস অ্যামাউন্ট 11,88,000 হচ্ছে এই যে সেলস অ্যামাউন্ট 11,88,000। হ্যাঁ, এটা সেলস অ্যামাউন্টকে 75% করলে তাহলে ট্রেড রিসিভেবল ডিভাইড বাই 11,88,000 75,000 ইনটু 365 ডেজ করলে কত আসে? ট্রেড রিসিভেবল সমান সমান এই ফর্মুলাগুলো যা 1,46,666। তো লিখলাম এখানে নিউ লেভেলটা নিয়ে আসলাম। তো চেঞ্জ কত? এটা আসলাম। তাহলে এখন আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল হিসাব করলাম 2,23,093। এখন
The second stage is to consider the আচ্ছা এই হিসাবটা সবাই বুঝছেন তো না? এখানে কারো কোনো ঝামেলা আছে বুঝার? না স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ, অন্যরা কিছু বলছেন না কেন? স্যার বুঝছি। হ্যাঁ, ফাইন। তাহলে রিসিভেবল কালেকশন লিমিট পেয়ে গেলাম। তারপরে এখন সেকেন্ড স্টেজ আসলো। সেকেন্ড স্টেজ ইজ টু কনসিডার দ্য অ্যানুয়াল কস্ট অ্যান্ড বেনিফিটস। কনসিডার দ্য অ্যানুয়াল কস্ট অ্যান্ড বেনিফিটস অফ চেঞ্জিং দ্য ক্রেডিট পলিসি। ক্রেডিট পলিসি চেঞ্জ করাতে আমাদের অ্যানুয়াল কস্ট অ্যান্ড বেনিফিট কি সেটা হিসাব করবো। A key element here is to recognize the saving in finance cost as a result of the reduction in the level of working capital investment recognized above. আমরা যে ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ করবো, এখানে আমরা ওয়ার্কিং ক্যাপিটালের এই টাকাটা বড় করার থেকে আমরা বেশি যাবো না। সো ওখানে কি দাঁড়াচ্ছে? অ্যানুয়াল কস্ট এন্ড বেনিফিট হিসাব করতেছি। এবার সেভিংস ইন ফাইন্যান্স কস্ট ওই 2,23,093 আমার ওয়ার্কিং ক্যাপিটাল লাগতেছে না, তাহলে এটা আমার সেভিংস ইন ফাইন্যান্স কস্ট 9% করে 20,000 কত টাকা। রিডাকশন ইন গ্রস প্রফিট আমার 25% কমে যাবে। সো 11,88,000 থেকে 10,098 বিয়োগ করলে করে 89,640 পাবো। এটা 25% হচ্ছে এটা 22,000 কত, গ্রস প্রফিট রিডাকশন হয়ে গেল 25%। তারপরে রিডাকশন ইন ব্যাড ডেটস ওই যে 30,000 আমার প্রশ্নে বলা হচ্ছে ব্যাড ডেটস আমার হবে না, তাহলে সেটা আমার সেভিংস আমার প্লাস হবে। এটা 30,000 টাকা প্লাস আছে। আবার ক্রেডিট কন্ট্রোল কস্ট 20,000 টাকা খরচ হবে গেল। সব মিলে নেট সেভিংস পার অ্যানাম বিফোর ট্যাক্স, পড়তে পারছি না এখানে কত লেখা আছে জানি না বইতে, যা হয় আর কি। হ্যাঁ, 7,668 মনে হয়। তাহলে the change in credit policy appears to be justified financially, but it should be remembered that there are a number of assumptions built in that could invalidate the calculations. আমি এখানে লেখাগুলো খুব ঝাপসা পড়া যাচ্ছে না। সো এটা কি বুঝতে পারছেন? কস্ট বেনিফিট জাস্ট সিম্পল কস্ট বেনিফিট অ্যানালিসিস। এবার আসেন ফ্যাক্টরিং, অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং। ফ্যাক্টরিং হচ্ছে কি? ফ্যাক্টরিং হচ্ছে আমরা আগে আলোচনা করি। ফ্যাক্টরিং ইজ দ্য sale of debts to a third party at a discount in return for prompt cash. আমার ডেবটা আমি থার্ড পার্টিকে বিক্রি করে দেব একটা ডিসকাউন্ট রেটে। The debts of the company are effectively sold to a factor normally owned by a bank. কোম্পানি যে ডেব থাকে আমি একটা ব্যাংকে বা একটা ফ্যাক্টর কোম্পানিকে দিয়ে দিলাম, বিক্রি করে দিলাম। effectively sold to a factor normally owned by a bank. The factor takes on the responsibility of collecting the debt for a fee. At the fee মাধ্যমে সে ওটা রেসপন্সিবিলিটি নেয়। The company can choose one or both of the following services offered by the factor. কোম্পানি যে কোনো একটা অপশন নিতে পারে। একটা হচ্ছে ডেট কালেকশন এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। ডেট কালেকশন করবে এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাই করবে ওই ফ্যাক্টরিং কোম্পানি। রিকোর্স আর আবার এটার মধ্যে রিকোর্স আর আছে, নন রিকোর্স আছে। রিকোর্স নন রিকোর্স সম্বন্ধে একটু পরে বলছি। আর হচ্ছে ক্রেডিট ইন্স্যুরেন্স। These are particular value to smaller firms or fast growing firms. যে সমস্ত ছোট ছোট কোম্পানি এবং ফাস্ট গ্রোয়িং কোম্পানি ওদের জন্য এগুলো ফ্যাক্টরিংটা খুব বেশি দরকার হয়ে পড়ে, কারণ ওদের ক্যাশের কমতি থাকে। Debt collection and administration, the factor takes over the whole of the company's sales ledger, issuing invoices and collecting debts. যে ফ্যাক্টরিং কোম্পানি আছে সে ডেট কালেকশন এন্ড অ্যাডমিনিস্ট্রেশন সবকিছুই দায়িত্ব নেয়। The factor takes over the whole of the company's sales ledger, issuing invoices and collecting debts. A credit insurance that the factor agrees to insure the irrecoverable debts of the client. The factor would then determine to whom the company was able to offer the credit. Our recourse and non-recourse key. Factoring can be arranged on either without recourse basis or with recourse basis. When factoring is without recourse basis or non-recourse basis, the factor provides protection for the client against irrecoverable debt. The factor has no comeback or recourse to the client if a customer defaults. When a customer of the client fails to pay a debt, the factor bears the loss and the client receives the money from the
debt. When the service is with recourse factor, the client must bear the loss from any irrecoverable debt and so has to reimburse the factor for any money it has already received from the debt. এই হচ্ছে কিছু পার্থক্য। এই অ্যারেঞ্জমেন্ট এখানে দেখলে বুঝবেন ফ্যাক্টরিংটা কিভাবে কাজ করে। কোম্পানি বিক্রি করলো, the company sells goods on the customer to customers payable in 30 days কোম্পানি করলো। নাম্বার 2, the company sells the debt to the factor, তখন আবার মাল বিক্রি করার পরে কোম্পানি তার ওই ডেটটাকে তার যে বাকি আছে ওইটা ফ্যাক্টর কাছে বিক্রি করে দিল, ইনভয়েসটা বা কিছু হোক এগ্রিমেন্টটা। তারপর নাম্বার 3, up to 80% of the debt is paid to the company in advance, তখন ওই ফ্যাক্টরিং কোম্পানি করে কি 80% তাকে ওই কোম্পানিকে দিয়ে দেয় টাকাটা। তারপরে 4 স্টেপে the customer pays the factor after 30 days, তখন কাস্টমার আবার 30 দিন পরে বা যতদিন পরে হোক ফ্যাক্টরকে টাকাটা পেমেন্ট করার পরে নাম্বার 5 the factor pays the company the balance less and administration fee and finance fee. This is the thing. Benefits এবং অ্যাডভান্টেজ গুলো একই কথা, আপনারা পড়বেন এগুলো। ফ্যাক্টরিং এক্সাম্পল আছে, ফ্যাক্টরিং এক্সাম্পলটা একটু পড়ে দিই। ইটান ইজ এ মিডিয়াম সাইজ কোম্পানি, এখানে ওই একই রকম কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে। Eaton is a middle-sized company producing a range of engineering products which it sells to wholesale distributors. Recently, its sales have begun to rise rapidly due to economic recovery. However, it is concerned about its liquidity position and is looking at ways of improving the cash flows. Its sales are $16 million per annum and average receivables are 3.3 million, representing about 75 days of sales. এই যে 75 days টা কিভাবে বেশি আপনারা বলতে পারবেন? এই যে রিসিভেবলস 3.3 মিলিয়ন, সেলস 60 মিলিয়ন, 3.3 কে 60 দিয়ে ভাগ করলে 75 ডেজ পেয়ে যাবেন, আর ইনটু 360 দিয়ে গুণ করলে 3.3 করে দেখেন আপনারা, 3.3 ডিভাইডেড বাই 16 ইনটু 365 দিয়ে 75 ডেজ পেয়ে গেলেন। Is the its sales are 16 million per annum and average receivables are 3.3 billion, representing 75 days of sales. One way of speeding up collection from receivables is to use a factor. সেই কালেকশনের রিসিভেবলটা কি বলে একটা ফ্যাক্টর কাছে বিক্রি করে দিলে সে টাকাটা তাড়াতাড়ি পেয়ে গেল। It has considered an agreement from an interested factoring company. একটা ফ্যাক্টরিং কোম্পানিকে সে এটা বিক্রি করে দিবে। The factor will pay 80% of the book value of invoices immediately. তৎক্ষণাৎ 80% দিবে with finance cost charged on the advance at 10%, তখন ফাইন্যান্স কস্ট দিবে তাকে 80% করে, যে 10% করে ওটার উপরে ফাইন্যান্স কস্ট আসবে। Factor will charge 1% on sale as their fee for managing the sales ledger and there will be administrative savings 1 লক্ষ। ওই কোম্পানি যেহেতু ফ্যাক্টরিং কে কোম্পানিকে বিক্রি করে দিচ্ছে ডেটটাকে ম্যানেজ করার জন্য, তাহলে তার সেলস লেজারের অ্যাডমিনিস্ট্রেশন কস্ট কত সেভিংস আছে $1 লক্ষ যে কোম্পানি সেভ হচ্ছে, কিন্তু আবার ফ্যাক্টরিং এর জন্য 1% চার্জ দিতে হবে, সেলস ইয়েকে ফ্যাক্টরকে দিতে হবে। It will be a non-recourse agreement, which means that the factor will bear the responsibility for any bad debts. প্রশ্নটা আলোচনা করলাম, এটা কি আর আমি কি সলিউশন আমি দেখাতে চাচ্ছি না, আপনারা এটা করবেন, নাথিং ডিফিকাল্ট। ক্যালকুলেট দ্য relative cost and benefits of using the factor, ঠিক আছে? এটা কস্ট কত, বেনিফিট কত, এটা ফ্যাক্টরিং কত, জাস্ট এটাই, আর কিছু না। দেন আসেন অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভয়েস ডিসকাউন্টিং। ইনভয়েস ডিসকাউন্ট করা একটা ফ্যাক্টরিং এর মতোই, এটা কিরকম? Invoice discounting is the method of raising finance against the security of receivables without using the sales ledger administration services of a factor. ওই ফ্যাক্টরকে যেমন আমরা সেলস লেজার অ্যাডমিনিস্ট্রেশন দিচ্ছি, ওইটা না দিয়ে শুধু ইনভয়েস আমরা ডিসকাউন্টিং করব without using the sales ledger administration services of the factor. Finance against the security of receivables without using the sales ledger administration. While specialist invoice discounting firms exist, this is a service also provided by a factoring company. Selected invoices are used as security against the company may borrow funds. This is a temporary source of finance, repayable and the debt is clear.
In some ways, it is similar to the financing part of the factoring service without control of the credit passing to the factor. Credit যে কন্ট্রোলটা ফ্যাক্টরের সাথে থাকবে না। তাহলে এটা কিভাবে কাজ করে একটু দেখি, ডায়াগ্রামটা দেখলে বুঝবো। Company sell করে দেয়, the company sells goods to the customer payable in 30 days. Number 2, the company borrows, তখন কোম্পানি বড় করে, কোম্পানি borrows up to 80% of the value of the debt. কার থেকে করে? ওই ইনভয়েস ডিসকাউন্টার থেকে করে। ওই কোম্পানি, ফ্যাক্টরিং কোম্পানি হোক বা ব্যাংক হোক, ওর থেকে সে বড় করে 80% ধরেন বড় করলো। তারপরে নাম্বার 3, the company receives payment. কোম্পানি যে রিসিভ পেমেন্ট গুলো কোথায় করবে? এটা কিন্তু ফ্যাক্টরিং কোম্পানির একটা, ওদের সঙ্গে একটা যে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা থাকবে, সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রিসিভটা করতে হবে। ওটা একটা এগ্রিমেন্ট থাকবে, এরকম টার্মস থাকে। The company receives the payment. And number 4 হচ্ছে the company pays the invoice discounted the amount borrowed plus interest. Method of workflow কি হয়? The business sends out invoices. The invoice discounter provides cash to business for a proportion of the value of the invoice. Or when the business eventually collects the payment from its customer, the money must be paid into a bank account. The money must be paid into a bank account controlled by the invoice discounter. The invoice discounter then pays the business the remainder of the invoice less interest and administration charges. এই হলো কি আপনার ডিসকাউন্টিং। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন। স্যার ইনভয়েস ডিসকাউন্ট আমরা ধরি, আমাদের একটা ইনভয়েসের মূল্য 100 টাকা, এখানে আমরা যদি 20% বা 5% ডিসকাউন্ট দিই, যে কোম্পানি আমাদের ইনভয়েসের এগেইনস্টে ফাইন্যান্স করবে তারা কি এই ডিসকাউন্টটা পাবে না কাস্টমাররা পাবে? আচ্ছা, আপনার সাউন্ড একদম শুনতে পাচ্ছি না, আপনি একটু লাউডলি বলেন তো প্লিজ। স্যার আমরা একটা ইনভয়েসের মূল্য ধরি, ইনভয়েসের অ্যামাউন্ট আছে 100 টাকা, এই ক্ষেত্রে আমাদের যে ডিসকাউন্টটা হবে 5% বা 7%, এইটা কিভাবে নির্ধারিত হবে এবং ডিসকাউন্টটা কে পাবে? এটা সিস্টেম হচ্ছে কি, আপনার যখন মাল বিক্রি করলেন, আপনার যে ইনভয়েস ভ্যালু আছে, ইনভয়েস ভ্যালুটা আপনি তখন কি করলেন, কোম্পানি বরোস 80% অফ দ্য ভ্যালু টু দ্য ডেপ্ট। কার থেকে নিবে? ডিসকাউন্ট ইনভয়েস ডিসকাউন্টার কোম্পানির কাছ থেকে। তখন সে ওই ইনভয়েসটার উপরে, ইনভয়েসটা একটা এগ্রিমেন্টের মাধ্যমে হয়, একটা পারচেজ একটা সেল হলো, ওটা ইনভয়েস একটা এগ্রিমেন্ট হবে না? ওই এগ্রিমেন্টের সঙ্গে আবার ইনভয়েস ডিসকাউন্টার কোম্পানির সঙ্গে একটা এগ্রিমেন্ট হবে। এগ্রিমেন্ট হবে ওটার কি সিকিউরিটি হবে কি ওই ইনভয়েস ভ্যালুটা, ওই ইনভয়েস এগ্রিমেন্টটা। তখন আবার করবে কি, যে কোম্পানি তার থেকে সে 80% বড় করলো, ভ্যালু অফ ডেট করলো। এরপরে কোম্পানি যখন মানে নির্দিষ্ট সময় যখন টাকাটা পাবে, তখন ওই যে ইনভয়েস যে তাকে দিল, ইনভয়েস ডিসকাউন্টার তাকে যে ডিসকাউন্ট করে টাকাটা দিল, ওই টাকাটার থেকে যে ইন্টারেস্ট রেটটা আসবে সেটাকে এবং খরচগুলো দিয়ে, দেন কোম্পানি পেজ দ্য ইনভয়েস ডিসকাউন্টার দ্য অ্যামাউন্ট বরোড প্লাস ইন্টারেস্ট রেটটা সহ, যে টাকাটা বড় করছিল সেটা সহ লাভ এবং কম সহ ফেরত দিয়ে হয়ে গেল। এই তার একটা খরচ আর কি। দ্যাটস অল। এটা ভেরি সিম্পল। আগেগুলোর মধ্যে যেভাবে ইনভয়েসিং করছি আমরা, ঠিক একই ফ্লোতে। থ্যাংক ইউ স্যার। দেন আসেন, থ্যাংক ইউ। দেন ইনভয়েস ডিসকাউন্টিং ইলাস্ট্রেশনটা আমরা পড়তেছি না, এটা ভেরি সিম্পল এন্ড ইজি, আপনারা এটা পড়লেই বুঝতে পারবেন। এখানে ওই বর্ণনা করছে আর কি, যেমন একটা কোম্পানি 3 লাখ কাস্টমার কেসে 3 লাখ দিছে, 3 লাখ টাকা সে ওই মাল বিক্রি করছে, 80% বড় করছে 2,40,000। কিভাবে প্রসেসটা হয় সিকোয়েন্সটা দেখা দিচ্ছে, যে টাকা দিছে 2,40,000, মিড সেপ্টেম্বরে পেমেন্ট করছে, এর উপরে করে তার মতো কত খরচ হয়েছে, তার টোটাল 5,663 টাকা টোটাল চার্জ গেছে, তাহলে ওই সে কত ফেরত দিচ্ছে, জাস্ট প্রসেস দেখা দিচ্ছে, নাথিং এলস। এই মোটামুটি অ্যাকাউন্টস রিসিভেবল সম্বন্ধে এটুকুই। আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে গিয়ে এক পৃষ্ঠায় শেষ, ব্যালেন্সিং একটাও আছে। The trade credit is a simplest and most important source of short-term finance by the companies. Again, it is a balancing act, liquidity and profitability. Liquidity হচ্ছে গিয়ে delaying payment to suppliers to obtain a free source of finance. অ্যাকাউন্টস পেয়েবল টাকাটা যতদিন থাকে কোম্পানির কাছে ততই ভালো। সো এটা নিয়ে বেশি চিন্তা মাথা ভাবনা নাই। পেয়েবল হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ব্যালেন্সিং একটা কি, লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি, delaying the payments to suppliers to obtain a free source of finance. Or profitability, delaying too long may cause difficulties for the company in the long term. কি difficulty হতে পারে, প্রবলেম কি হতে পারে? Supplier may refuse to supply in future,
Supplier may only supply on a cash basis. There may be a loss of reputation. Supplier may increase price in future, etc., etc. That's all with this chapter. So এই রিসিভেবল এবং পেয়েবলের চ্যাপ্টার শেষ। আমাদের একদম লাস্ট চ্যাপ্টারে চলে আসছি। ওইটাও খুব সিম্পল একটা চ্যাপ্টার, নাথিং ডিফিকাল্টি। আমি আলোচনা করব আজকে এবং শেষ করবো এখানেই। সো আপনাদেরকে বোরিং লাগতেছে? আজকে দেখা বক বক করতেছি, কোনো অঙ্ক টঙ্ক খুব একটা নাই। না স্যার। না স্যার তো বলছেন, কিন্তু একটু কমিউনিকেশন না হলে আসলে মজা লাগে না ক্লাসের। সো আসলে করার কিছু নাই, মোস্টলি এগুলো আছে নলেজ বেসিস, এবং আপনার ছোটখাটো যে সমস্ত ইন্টারেস্ট ক্যালকুলেশন গুলো আছে, কস্ট এবং বেনিফিট অ্যানালিসিস গুলো, এগুলো আপনারা খুব সহজেই পারবেন, একদম ভেরি ইজি। এবার আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টার শেষ। ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের কি কম্পোনেন্ট করলাম? আমরা ইনভেন্টরি নিয়ে আলোচনা করছি। বলেন ওয়ার্কিং ক্যাপিটালের কম্পোনেন্ট গুলো বলেন, কি কি করছি আলোচনা, আপনারা বলেন, আমি বলবো না ওখানে। ওয়ার্কিং ক্যাপিটালে কি কি চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম প্রথম দিন থেকে? চ্যাপ্টার 14 থেকে চ্যাপ্টার 14, 15, 16, 17 কি করছি? বলেন। ওয়ার্কিং ক্যাপিটাল, ইনভেন্টরি কন্ট্রোল, তারপর ক্যাশ কন্ট্রোল এন্ড অ্যাকাউন্ট রিসিভেবল এন্ড পেয়েবল কন্ট্রোল। জি, মানে কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস। একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন বলেন। একটু আগে স্যার আপনি যে एग्जांपल 4টা বুঝিয়েছেন, ওইটা আমি বাসায় দেখেছিলাম, তো ওইখানে আমি একটু একটা মানে পার্সেন্টেজটা কিভাবে আসছে বুঝতে পারিনি एग्जांपल 4 এ। পার্সেন্টেজটা বুঝছি। এখন একটা ঝামেলা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার এই যে 8% যে ওভারড্রাফট ফাইন্যান্স কস্ট 8%, এটা আমি বুঝিনি। আচ্ছা আমি একটু দেখাই, আমি দেখাই। আপনি ভালো ভালো কথা বলছেন। ওখানে একটা মিসিং আছে, একটা ইনফরমেশন মিসিং আছে। ওকে, আমি ওখানে যাচ্ছি, ওটা দেখাই দেব। থ্যাংক ইউ ফর 760 পেজে। জি ফ্যাক্টরিং এগ্রিমেন্টস এখানে স্যার ওভারড্রাফট ফাইন্যান্স কস্ট যে 8% আছে ওইটা। এই কথাটা, এই যে ওভারড্রাফট ফাইন্যান্স কস্ট 8% এই কথাটা কিন্তু প্রশ্নে ওরা মিসিং হয়েছে, এটা জি বলে নাই। হ্যাঁ, এটা আপনারা সবাই থ্যাংক ইউ। আপনার নাম কি? ফারনাজ আক্তার। ফারনাজ, থ্যাংক ইউ সো মাচ। আমি এটা ভাবছিলাম যে বলে দেবো, কিন্তু এই কথাটা আপনারা একটু সবাই একটু নোট করে নেন যে ওভারড্রাফট ফাইন্যান্স কস্ট 8%, প্রশ্নে বলা নাই ঠিকই, সলিউশনের মধ্যে কিন্তু ওরা দিছে ঠিকই। তার মানে তাহলে আমরা কোশ্চেনে ইনক্লুড করে নিব। ইনক্লুড করে নেন ওটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর এখানে জাস্ট আমি তার যখন আসছে তখন বলে দিই, এখানে কস্ট অফ ফ্যাক্টরিং আর সেভিংস প্যাকেজে কস্ট অফ ফ্যাক্টরিং মানে 1% ইনটু 60, মানে সেলস এর মধ্যে অ্যাডমিশনে 1% ডলার, ওটা কস্ট। অ্যাডমিশন কস্ট সেভিং হয়েছে $1,00,000 সেভিংস হয়েছিল। তারপর কস্ট অফ ফ্যাক্টরিং কত, কস্ট অফ ওভারড্রাফট ফাইন্যান্সের 80% এর 3.3 মিলিয়নের যে আমার রিসিভেবল 80% এর 8% ওভারড্রাফট ফাইন্যান্স, ওটা কত কইরা ওইটা সেভিংস হয়েছে, কইরা ওরা হিসাব করে টোটাল কস্ট অফ ফ্যাক্টরিং কত হয়েছে বের করছে। জি স্যার, বাকিটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আপনারা সবাই একটু এই 8% কথাটা, যে ওভারড্রাফট ফাইন্যান্স কস্ট 8%, এই কথাটা প্রশ্নের মধ্যে উল্লেখ করা নাই কিন্তু। তো না থাকলেও আপনারা যেহেতু সলিউশন করতে আপনারা ধরে নেন, আর না ধরলেও যদি নাও থাকে তাহলে এটা বাদ দিয়ে করবো, সেখানে হয়তো রেজাল্টটা অন্যরকম আসবে আর কি। তখন স্যার আমরা ফাইন্যান্স কস্টটা আনবো না, ওভারড্রাফট ফাইন্যান্স কস্টটা আনবো না, তাহলে আনবো না আর কি, সেটাই বিষয়। ঠিক আছে, থ্যাংক ইউ ফারনাজ। এটা খুব ভালো পয়েন্ট বলছো, কারণ অনেক সময় কনফিউজিং হয়ে যায়। এই বইতে আমি কিছু কনফিউজিং কিছু সলিউশন দেখছি, আমি যতটুকু পর্যন্ত পারছি আপনাকে বলছি। এনিওয়েজ, তো আমরা এখন করবো শর্ট, আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টার শেষ। ওয়ার্কিং ক্যাপিটাল আমরা রিসিভেবল শিখছি, পেয়েবল শিখছি, ওটাতে আগে ইনভেন্টরি শিখছি, ক্যাশ শিখছি, মোটামুটি সব কম্পোনেন্টগুলো কভার হয়েছে। এখন শর্ট টার্ম ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট, এখন আমাদের কিছু টাকা থাকতে পারে। আইডেন্টিফাই শর্ট টার্ম ফান্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিস। শর্ট টার্ম ফান্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট কি কি অপরচুনিটি আছে? তো আইডেন্টিফাই সোর্সেস অফ শর্ট টার্ম ফান্ডিং, আইডেন্টিফাই অল্টারনেটিভস ফর ইনভেস্টমেন্ট অফ শর্ট টার্ম ক্যাশ সাপ্লাইস, identify appropriate methods of financing for trading internationally, illustrate numerically the financial impact of short-term funding and investment methods. একটু দ্রুত যাই, এখানে বেশি কিছু নাই বলার জন্য। এখানে যেমন
শর্ট টার্ম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের মধ্যে ফাইন্যান্স একটা পার্ট, ইনভেস্টমেন্ট একটা পার্ট। ফাইন্যান্সের মধ্যে ট্রেড পেয়েবলস একটা ফাইন্যান্স হতে পারে, কারণ ট্রেড পেয়েবলস ফাইন্যান্স কেন হবে? আমার টাকা আমার কাছে থাকলো, তখন পেয়েবলসটা আমি পরে দিলাম, তাই এখান থেকে ফাইন্যান্স পেতে পারি। আমি শর্ট টার্ম বরিং করতে পারি ব্যাংক থেকে বা কোনো বরিং কোম্পানি থেকে। আবার ফাইন্যান্সিং এক্সপোর্টস থেকে ফাইন্যান্সিং হতে পারে, এটা একটা আমাদের ফাইন্যান্সের একটা সোর্স এগুলো। আর শর্ট টার্ম ফাইন্যান্স ইনভেস্টমেন্ট, আর ইনভেস্টমেন্ট কি হতে পারে? ইন্টারেস্ট বেয়ারিং ব্যাংক অ্যাকাউন্টস, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমি ইনভেস্ট করে দিতে পারি, এফডিআর আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি। তারপর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট থাকতে পারে কিছু, শর্ট ডেটেড গভর্নমেন্ট বন্ডস থাকতে পারে, আদার ইনভেস্টমেন্টস থাকতে পারে। এগুলো আমরা সবই মোটামুটি মোটামুটি জানি। একটু শর্টলি আমি একটু কভার করে যাই। শর্ট টার্ম ফাইন্যান্স, the main source of short term funding are trade payables, bank overdrafts and short term loans, and possibly using trade receivables to borrow from a factor, যেটা আমরা একটু আগে করেছি আগের চ্যাপ্টারে, or invoice discounter, যেটা একটু আগে চ্যাপ্টারে আমরা করেছিলাম। তাহলে মেইন সোর্স অফ শর্ট টার্ম ফান্ডিং কি? ট্রেড পেয়েবলস। ট্রেড পেয়েবলস কি হবে? আমার টাকা দিতে হবে, টাকাটা ওই আমার কোম্পানি, আমার সাপ্লায়ার আমাকে মাল দিছে, বাকিতে মাল দিছে, তাহলে পেয়েবল থাকলো, তাহলে এটা একটা ফান্ডিং এর মতোই হলো, তাহলে এটা শর্ট টার্ম ফান্ডিং এর মতো। আর ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক থেকে ওভারড্রাফট নিলাম আর শর্ট টার্ম লোন দিলাম, সেটা একটা আছে। আর পসিবলি ইউজিং ট্রেড রিসিভেবলস টু বরো ফ্রম এ ফ্যাক্টর অর ইনভয়েস ডিসকাউন্টার। রিসিভেবলটাকে আমি ফ্যাক্টরের কাছে বিক্রি করে দিয়ে ডিসকাউন্টার থেকে ট্রেড ইনভয়েস ডিসকাউন্টার নিয়ে একটা ফান্ডিং করতে পারি। এই হচ্ছে মোটামুটি বিষয়। শর্ট টার্ম বরিং এগুলা অ্যাডভান্টেজ আছে, ওভারড্রাফটসের কথা বলেছি, ব্যাংক নোটসের কথা বলেছি, দেন এগুলা গ্রাফ দেখাচ্ছে ওরা। ফাইন্যান্সিং এক্সপোর্ট থেকে আমাদের একটা ফাইন্যান্সিং হতে পারে। কি হতে পারে? কোম্পানিজ এক্সপোর্টিং গুডস টু আদার কান্ট্রিজ অফেন হ্যাভ মাচ গ্রেটার প্রবলেমস উইথ ক্রেডিট অ্যান্ড ফাইন্যান্স দেন কোম্পানিজ সেলিং গুডস অ্যান্ড সার্ভিসেস টু ডোমেস্টিক মার্কেটস। কি হতে পারে? একটা পার্টিকুলার প্রবলেমস অফ